26শে মে শনিবার। এখন 8টা 10 ঘড়িতে আর আমরা মিনিট 15 সময় পাবো। আজকের এই স্বল্প সময়ে আমি আমার নিজের জীবনের কিছু কথা আপনার সাথে একটু আলোচনা করব। আপনাকে বহুবার বলেছি এবং আজও বলছি, এখন সমস্যাটা আমার বাড়িকে নিয়ে সমস্যাটা আমি দেখেছি। আমার বাড়ির মানে আমার বড় মেয়ে, মেজো মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে, এদের যা কোষ্ঠীর বিচার, কোষ্ঠীতে বলেছে এরা প্রত্যেকেই দেবারিগণ, মানে রাক্ষসগণ, এই বলে গেছে। এবং দেখেছি এদের চিন্তা ভাবনা মোটামুটি আপনার কাছে থেকে আমার যেগুলো মনে হয়েছে যে এরা ভুল পথে যাচ্ছে, বেশ করে আমার স্ত্রী আর মেয়ে, মেজো মেয়েটা বেশ করে, কিন্তু ওরা সেটা কিছুতে মানতে রাজি নয়। আমার মতে তো ওরা মতই দেয় না, উপরন্তু মানতে রাজি নয়। বিশেষ করে এই যে সেদিন ওই আমার ছেলেকে নিয়ে থাকার ব্যাপারে, মাস্টার বাড়িতে থাকার ব্যাপারে আমি ওদেরকে বললাম যে থাকবে, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে দেখলাম আমার মেজো মেয়ে ওর মা দুজনে মিলে আমার পর খুব ঝগড়াঝাটি করলো, এটা হওয়া উচিত না, কিন্তু আপনি বলতে দেখা গেল ওরা মেনে নিল। আমি তখন ভাবলাম যে আমার চিন্তাটা যদি ভুল হতো তাহলে আপনি ওদের মতো মত দিতেন। আমার চিন্তাটা ঠিক আছে, যার জন্য আমি যে মতটা দিয়েছিলাম আপনিও সেই মতটাই দিলেন। এবং আরো আমি দেখেছি যে আমি যা মত দিয়েছি সেই মতে খারাপ ফল কোনোদিনই পাইনি। আমি যা মত দিয়েছি আমার পাড়া প্রতিবেশীর মধ্যে মোটামুটি একটা আমার সুনাম আছে, আমার চিন্তাধারায় আমার কলেজের উপর যথেষ্ট একটা সম্মান আছে, তাহলে আমি যে পথে হাঁটছি এটা তো খুব খারাপ পথ না। কিন্তু ওদের মধ্যে এই অবস্থাটা ঢুকলো কেন, যেটা আমাকে অহরহ ক্ষতবিক্ষত করছে। সেটা হচ্ছে যে তোমার এইটা কমজোরি থাকার বুদ্ধি, এটা ভেঙে দেওয়ার একটা বিশেষ। যেমন ঢেউতে দেখো মাটি যখন থাকে ঢেউর গুণ হচ্ছে তাকে ধসি দেয়, কিন্তু যদি পাথর হয় সে হয়তো হটকি চলে যাবে কিন্তু তাকে ধসাতে পারে না। আমরা যে দেশের উপরে কথা বলি বা সেটাকে স্টিল করে ধরে রাখি, সেটা আমরা অন্যের কেউ ঠুকরি দিলে আমরা সেখানে খুব মুচকে পড়ি। কিন্তু এই মুচকে পড়াটা, তুমি যে কথাটা জিনিসটা তুমি ঠিক বুঝবে সত্য, এই ঘটনা থেকে রহস্য হবে নি, দুনিয়া উল্টো দিকে যাবে তো তুমি সেই দিকে ঠিক থাকবে, তাহলে কিন্তু সেটা থাকাও তো মুশকিল। এখন আমরা ভেঙে পড়াটা স্বাভাবিক, আমরা কাঁচা ওই মাটির মতো যে কোনো মধ্যে ধোয়া হয়ে যায় বা যে কোনো মধ্যে পিছলে গেলে পরে আর আমার নিজস্ব অস্তিত্ব খুঁজে পাইনি, এই জন্য আমরা ভেঙে পড়ি। কিন্তু সাধুরা তারা যে দেশের উপরে খুব মানে ইয়ে রাখে, শক্ত মজবুত রাখে, তাদের তাই জন্য তাদের মধ্য দিয়ে মানে কেউ কিছু মানলো কেউ না মানলো এটা মানে বেশি বেড়াচ্ছে। নিয়ম দিতে একটাকে তুই মানো বানাই, তখন বুড়ি মা পরে মানতে হবে, এটাই একটু সিস্টেমের নিয়ম। আজ নাই মানো, কালকে তোমাকে মানতে হবে। আমি ভাবলাম এতে তো দেখা যাচ্ছে ঘরের আমার সবারই প্রায় কম বেশি রোগে জর্জরিত, আমি থেকে শুরু করে সবাই কম বেশি জর্জরিত, কিন্তু তাতে যদি আমরা সহমতে চলতাম, মতটা যদি মিলতো তাহলে অনেক কাজ হতো, অনেক রোগ থেকে অন্তত মুক্ত হতে পারে, আর বা বিভিন্ন বেসার থেকে আমরা মুক্ত হতে পারি। প্রতি পদে পদেই দেখছি আমার এগোতে গিয়ে আদা মানে তুমি যে ভালো পথে চলছো বা চলবে এটা তারা সাহায্য করছে এই হয়েছে। এবং মাঝে মাঝে আরো মনে হয় যে এই ক্ষেত্রে যদি গুরুদেব না থাকতেন তাহলে আমার তো জীবন নিয়েও আমার মনে হতো জীবনের প্রতি বিধিস না আসতো, আমার হয়তো অন্য কথাই ভাবতাম জীবন দেখে কি হবে, এরকম ঘটনা বহুবারই আমার ঘটেছে। হ্যাঁ, নিজেকে নিজে বলতো জীবনটা রেখেই লাভ নেই, এরকম মনে হয়েছে। হ্যাঁ, সেখানে আপনি না থাকলে সত্যি হয়তো আমি একটা খারাপ পথে ধরতাম, এরকম বহুবার ঘটেছে, এরকম মনের মধ্যে যেত, কিন্তু তাহলে আমি যা গুরুদেব আছেন একটা সাহস নিয়ে আছি, ভরসা নিয়ে আছি, এইভাবে চলছে। এখন আমি তো মোটামুটি ওদের কোষ্ঠীগুলো দেখেছি, আমার কোষ্ঠী বলে কিছু নেই, আমি হাত থেকে যেটা দেখেছি আমাকে যা বলেছে যে আমার হাতের মধ্যে সেরকম আশ্চর্যজনক কিছু কেউ বলেনি। কেউ বলছেন যে বৃহস্পতি খুব ভালো রকম আছে, সম্মান টম্মান আছে, এরকম যে তোমার একটা বড় ধরনের কিছু ঘটবে বা ঘটাতে পারবে এরকম কোনো কিছু, কিন্তু কেউ আহত দেয়নি। আর যখন আমি কোনো কাজে এগোতে যাইছি তখন সেই সময় কলেজের চাপ খুব বেশি থাকে, এখন দেখা যাচ্ছে কলেজের চাপটা খানিকটা কম, কিন্তু শরীরের দিক দিয়ে দেখা যাচ্ছে এত বেশি ক্লান্ত মনে হয়
এগোতে পারছি না। আমি ভাবছি এও প্রকৃতির বাধা, আমাকে কিছুতেই এগোতে আমি পারছি না। এপাশে সাংসারিক বাধা, এপাশে প্রকৃতির বাধা, তাহলে আমার সত্যি কি কিছু নেই এইটা ভেবে। কিছু নেই নয়, তোমার একটুই হচ্ছে, যেটা তুমি সাধুদের যেমন লেখাও শিক্ষকের সঙ্গে মিশে যেমন লেখাপড়াটা না করলে পারে, এটাও তার পাগলামি। সাধুদের সঙ্গে মিশবো, সাধুদের একটু নিয়ম নীতিকে ফলো করবো না, এটাও কিন্তু আমাদের পাগলামি। ওর মধ্যে কিছু আছে কি নাকি নেশার মতো জিনিস। সাধুর সঙ্গে মিশলে সাধুর যে পদ্ধতি তোমাকে কেউ ডলাতে পারত না। কিছু যদি তুমি ওইটাকে রুটিন মাফিক ফলো করছো, তুমি যেমন তার শিক্ষার পদ্ধতিটাকে ফলো করেছে, কিন্তু নিজের মানে গোড়াটা যদি না মজবুত হয়, তুমি তো সেখানে দুর্বলতা তোমাকে ধাক্কা মারে। এখানে প্রথম কথা হচ্ছে যেটা বলছেন, মানে আমার নিজেকে তৈরি করা দরকার ছিল। আর নিজেকে তৈরি করা দরকার, এই কথা বলছি যে তাতে করে ওই কথাগুলো তোমার গায়ে লাগবে না, কে কি বললো গায়ে লাগবে না। সেখানে প্রথম কথা আপনার সাথে আমার যোগাযোগ যখন হয়ে গেছে তখন 40 বছর পেরিয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই টোন ফোন নানা রকম নিয়ে এটাও কিন্তু বেশ একটা ধাক্কা দিয়েছে। টোনটা আমি সেরকম নিইনি, তবে পেরিয়ে গেছে। টোন এই বললাম যে এই যে শরীরে ওই যে এতে টোন পড়ে মিষ্ট, হ্যাঁ হ্যাঁ, যাতে করে সেখানটাও বেশ একটা ধাক্কা দিয়েছে, হ্যাঁ। বুঝতে পারলে। আর যার জন্যে তুমি তো দিন কথায় দেখবে ধ্যান ধারণা করতে গিয়ে সংসারে তোমাকে ধাক্কা দিয়েছে। কি বললে যে তুমি যদি এই পথে হাঁটো তাহলে বারে আমরা কোথায় যাবো। প্রথমটা সেরকম হয়েছিল, তো শেষের দিকে সেরকম হয়নি। প্রথমটা কিছুদিন হয়েছিল যখন আমি এগোতে চেয়েছিলাম, হ্যাঁ, সেরকম হয়েছিল। তার পরের দিকে দেখেছি সত্যিকার আমার মনে হয়েছে যে এই ধ্যান ধারণার থেকে যখন এইগুলো করতে যাই কি বসি, তখন মনে হচ্ছে ঘরে এইসব কাজগুলো করে আছে, এইগুলো করা ভালো, মানে সেইটার দিকে আমার ঝোঁকটা বেশি। এই দিকে থেকে তাকে আমি বড় বেশি আর আর্টিস্ট এইগুলো আমরা কাজ আমার দিকে নিশ্চয়ই টানবে, কিন্তু ওর কাজের নিয়ম হচ্ছে যে তোমাকে এইটা বাদ দিয়ে ওইটা করা, তিন জায়গায় আগে এইটা করে তুমি ওইটা করো না। এটা যদি 10 মিনিট টাইম দেখি হবে, রুটিনটা বেশি ফলো হলে ওটা কাজ এমনি হাতে হবে। ওর কাজের জন্য তো আমরা প্রত্যেকেই আসা, কিন্তু রুটিনটা ফলো করে তাহলে কাজ করা। আমি লেখাপড়া শিখলে কি আমি যেই খাতা কলমেই করি, অফিসেই করি, আদালতেই করি, কাজ তো করতেই হবে। হ্যাঁ, তো লেখাপড়াটা বাদ দিয়ে কাজ করলে তো আমাদের কাজে ভুল হয়। তা আমাদের এই যে সাধন ভজন শিক্ষাটা, এইটা বাদ দিয়ে আমরা ও কাজ তো করবে, কাজই হচ্ছে শরীরের কাঠামার ধর্ম, তাহলে সে তোমাকে টানবে। যেমন কিছু ওখানে একটা ভালো মন্দ থাকলে তার গন্ধটা তোমার নাকে এলো, খারাপ এলেও এসবে, ভালো এলেও এসবে। তেমনি কাজ হচ্ছে শরীরের ধর্ম, এগুলো আমারই করণীয়, ওটাই টানবে। কিন্তু তার আগে এইটা করতে কি আছে, 5 মিনিট তো জানালে আমি আধ ঘন্টা করতে 15 মিনিট, কিন্তু রুটিন থাকলে পারে। এই রুটিন তোমাকে তুমি এবার তারপরে যেখানেই থাকো তোমার কিন্তু ওই কাজটা হতে থাকবে, তখন সেই মনটা এসে যাবে। যেমন যে গান করে সে যতটা তবলায় করে, সে যেতে যেতেও সেরকম মনে করে সুর করতে পারে। গান করে কিন্তু অন্তরে সুর করে। আমার মাঝে মাঝেই মনে হয় যে আমি এরকম একজনের কাছে, যিনি তার 3 জনম জানেন, যেটা আমাদের কেউই জানে না। সবাই জানে যে আপনি আগে রামকৃষ্ণ ছিলেন, এখন এই এসেছেন, কিন্তু রামকৃষ্ণের আগে যে রামপ্রসাদ ছিলেন, যেটা বলেছেন কি আমি গিরিশ ঘোষ, তার আগে ছিলাম কি যেন গোপাল, হ্যাঁ, গোপাল, এইগুলো কি সমর্থকতা কৃষ্ণচন্দ্র, বছরের আগে কৃষ্ণচন্দ্র, এইগুলো। নিমাইদার ব্যাপারটা অবশ্য জানা হয়, নিমাইদা কি ছিল আমি সবটা অত খেয়াল করিনি বাবা। যাকে আমার এইগুলো জানার একটা মনে হয় খুব কাল হয়েছে। কাল এই কারণেই বলছি, এই এত কিছু জানার পর নিজের মধ্যে একটা লোভ রিক্সা এসে গেছে, যারে আমি এত কিছু জেনে গেছি, তাহলে জেনে গিয়ে আমি যখন যেহেতু কোনো কিছু পাচ্ছি না, উপরন্তু আমার বয়স এবার বাড়ছে, শরীরের এবার অক্ষমতা বাড়ছে, তখনই মনের মধ্যে আমার দুঃখ কিন্তু ক্রমশ বাড়ছে যে আমি এত কিছু জেনে কিছু করতে পারবো না, আমার জীবনটা ঠিক না। এইটা অভাব আমাকে দিচ্ছে, এ থেকে আমি কিছুতেই মুক্তি পাচ্ছি। এখন তাহলে কি করা উচিত আমার? যাই করুক, তুমি যে পথে হাঁটো, কিন্তু তুমি কিছু নাম যাও, বাড়ি যাও। বাড়তে গেলে তারপরে কিছু কৌশল তুমি যৌগিক ক্রিয়া করো, করলে পরে নয় তোমার অটোমেটিক ও কাজ নিশ্চয়ই করবে। কাজকে আমি তোমার কাউকে করতে নিষেধ করছি, কিন্তু এইগুলো করো ধ্যান ধারণার মধ্যে দিয়ে তুমি কাজে আগিয়ে যাও, আর প্রত্যেকে তোমার দেখবে আরো স্নেহটা বেড়ে যাবে। যারা তোমাকে আজকে হেয় করছে, তোরা হেয় করছে মানে তোমাকে ধাক্কা দেওয়া,
অনেক উন্নত থাকি। আমরা তার একটু কথাবার্তার আচরণে আমরা অনেক উন্নত হতে পারি। আর সেগুলো তার কিছুটা বাহ্যিক প্রমাণ আছে। যেমন ধরুন আমাদের গ্রামে আমাদের ওই ক্লাবের কথাই ধরুন, আমি ছাড়তে চেয়েছি কিন্তু ওরা আমাকে ছাড়াতে চায় রাজি না। বাসের মিটিংয়ে একটা দুটো গেছি ঠিক কোথায়, কিন্তু ওরা নিজেরা আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছে, আমি হচ্ছে নিজে থেকে থাকতে চাই, আমার অ্যাডজাস্টই করেছে। আবার পরবর্তীকালেও দু একটা মিটিংয়ে যখন গেছি বলার জন্য ওরা অনুরোধই করেছে একদম যে তুমি বক্তব্যগুলো রাখো। অবশ্য দেখেছে যে সবাইকে নিয়ে চলার একটা বিশেষ বিশেষ এটি বলবে যত ধর্মের উপরে ভরসা রাখে। তারা জানে আর ভাষা উপরে যে কর্ম ব্যবস্থা ঠিক পথে আমাদেরকে চালাতে পারে। এইখানটা দেখেছি আমাদের সেক্রেটারি আছে বাস অ্যাসোসিয়েশন, বাস প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে, ওরও বলার ক্যাপাসিটি ভালো আছে, আমিও প্রশংসা করি এবং সে শান্ত ধীর প্রকৃতির। কিন্তু আমার তার সাথে যেটা তফাৎ আছে, এই যে পাঁচজনকে নিয়ে চলা, উগ্র প্রকৃতির আছে, ঠান্ডা প্রকৃতির আছে, আর মধ্য প্রকৃতির, এই সবাইকে নিয়ে চলার বিশেষ গুণটা কিন্তু আছে। যে একে নিয়েও আমার চলতে হয়, তার কারণ হচ্ছে তার মনে হচ্ছে আপনি। তার কারণ আমি বহু ক্ষেত্রে প্রমাণ করে দেখেছি যে যে লোকটাকে আমি রাগ দেখাচ্ছি, হিংসা করছি, কি কিছু করছি, দেখছি সেই আমার কোনো না কোনো সময় কাজে লাগবে বা লাগছে। আর লাগে আর না, আজকে না লাগলেও কাল লাগবে। এই আর যে সেইটা আবার দেখো, যে লোকটা আমার শত্রু করেছে তারপরের দিন তোমার বেশি আপন মিত্রের মতো কাজ করে। এই বোধ শক্তিটা যখনই আমার মধ্যে এসে গেছে, তখনই দেখছি তাহলে তো কাউকে খেলাধুলা করা উচিত না। হেলা ফেলা কারণ যে গালাগালিও করেছে কালকে, তারপরের দিন তুমি দেখবে তার কাছে তুমি বেশি উপকার পাবে, তুমি যদি কিছু না বলে থাকে। আজকে তাহলে থাক, ওখানে শেষ হয়ে যাক, প্রসেস হয়ে গেছে। আজ 7 জুন। আজকে এখন সেই যে আমরা আগের দিন সেই যে আমার নিজের বাড়ির কথা আলোচনা করছিলাম না, সেটা নিয়ে একটু বলি, কারণ আপনার থেকে আমার কিছু পরামর্শ নিয়ে নেওয়ার দরকার আছে বলে মনে হচ্ছে, এই মুহূর্তে মনে হচ্ছে। কারণ ঘরের যা পরিস্থিতি, এখন মাতুকে বলা হয়েছিল যে তুই বাড়িতে থাক, মাকেও দেখবি, কাজে করবি আর কলেজে যাবি, কিন্তু সে পরবর্তীকালে খালি মেসে যাবে এরকম করে বলছিল বারবার, একবার একরকম খাম খেয়ে। আজকে তাকে বললাম যে তাহলে তো মেসটা রেখে আসবো, দুজনে বেরিয়ে পড়ো। সে বললো না যে আজকে টিউশন আমার 10টার সময় আছে, বলতে বেরিয়ে আসলো। আমি বললাম তাহলে কটা বাসে যাবি রে? বলে 6:25 যাবি, চল। তাহলে আমি বললাম তাকে 6:25 তাহলে চল, সে কিছু বললো না। যাকে 6:50 দুজনে বেরোলো, বেরিয়ে মেয়ে দেখতে যাবো। তার মা তাকে শরবত করে দিয়েছে যে মা তুই শরবতটা খেয়ে যা। সে তো শরবত খেলেই না। আমি বললাম তাহলে কিছু একটা খেয়ে নে, খালি পেটে যাবি, এতটা কখন কে ফিরবি তার ঠিক আছে। সে তো রাগ করে একটু কিছু খেলো না। এবার বাসে আমি জানি মেয়ে ছেলেকে দিয়ে টিকিটটা কাটালে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আগের ট্রেনটা পেয়ে যাবো। তাতে দেখি বাসে সব লোক নেমে গেছে, তারপর সে গেটের সামনে বসে আছে। তারপর বাবু ধীরে ধীরে নামলো, নেমে গেল। বলি তুই তাহলে টিকিটটা কাটিয়ে নে, আমার টিকিটটা কাটবি, তোরটা কাটবি। ও তো উইথাউটে যায়, ওরা সবাই কলেজে করে উইথাউটে যায়। আমাকে পয়সাও দিয়েছিলাম, বলেওছিলাম যে অন্য লোক যাই করুক, আমার তো আর আর্থিক সেরকম অসঙ্গতি নেই, তুই আমাদেরটা উইথাউটে যাস না। কিন্তু সে আমার কথা শোনেনি, বারবারই বলেছি, আমি বলে বলে শেষ পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছি। এইবার তাকে বললাম আমার তাহলে মান্থলিটাতে এই আমার তাহলে তুই যাতায়াতের রিটার্ন টিকিটটা তুই কেটে নিবি। বলে সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রিটার্ন টিকিটটা কাটলো। ইতিমধ্যে ট্রেন এসে গেল। ট্রেন এসে যাওয়ার পর ছুটে ছুটে গিয়ে কোনো রকম ট্রেনটায় উঠলাম, উঠে নামলাম পাঁশকুড়াতে। পাঁশকুড়ায় এখন সাথী যে ম্যাচটা ছিল, আমার ইচ্ছা ছিল ওই ম্যাচটা মোটামুটি ভদ্রস্থ পরিবার এবং অধিকাংশ সব স্কুল কলেজের মাস্টারমশাইদের মেয়েরাই থাকে, সেই জন্য ওই মেচটার পছন্দ ছিল। কিন্তু ওই যে মেচটায় যাবো এইটা শুনে হচ্ছে মন মেজাজ খারাপ, ওই মেচে কিছুতেই যাবে না। এসে অন্য করে মেয়ে দেখে রেখেছে এরকম মনে হলো, সেই জন্যই যাবে। আর সেই জন্যই তার কদিন ধরে এরকম রাগ, না মেসে আমি থাকবো না, আমি মেসে যাবো না, আমি মেসে করবো না। আমরা সে কিছু মেসে বলেছি দেখ না, প্রত্যেকটা মেয়ে দেখা যায় যেটা ভালো হয় সেটা যাওয়া যাবে, তো ওই মেসিবে থাকতে আমি বলেছি। যাকে শেষ পর্যন্ত দুজনে গেলাম, গিয়ে প্রথমে বলি তাহলে চল ওইখানে তো দিদি মেসটা দূরে, এই মেসগুলো আগে খোঁজতে নিয়ে যাই। বলে প্রথমে তো এটা কি মেস, অনন্যা মেস বোধ হয়, অনন্যা মেস, ভাগ্যশ্রী মেস, ওখানে প্রচুর মেস আছে। আর সব ব্যবস্থা অনেক রকমই সব সিস্টেম করে ফেলেছে। কিন্তু একটা বিজনেস, এটা একটা বিজনেস, সুতরাং প্রত্যেকে বিজনেসের জন্য সব মেস করে বসে আছে। প্রচুর মেস, কোনোটা 20টা, কোনোটা 25টা, কোনোটা 50টা থাকে। এবং নিজেদের মধ্যে একটা ইনকামের ধান্দা, কে কাকে কতটা কম মানে বেশি লোককে টানতে পারে। সবচেয়ে মজা হলো প্রথমে একটা মেসে গেলাম, কি একটা ভৌমিক নামটা। মেসটা মোটামুটি ভালো খারাপ নয়, একা মানে যদি সচেতন হয় যে লোক,
তাদের পক্ষে সেই মেসটা খুব ভালো, ছোট্ট জায়গা মধ্যে একা নিরিবিলি বেশ পড়াশোনা যায়, কিন্তু নিজের সচেতনতা হওয়া চাই। আর যদি ভাবে আমি বেশ একবারে বাবুর মতো থাকবো, একবার আলো বাতায় যুক্ত ঘর কি কিছু ওইরকম মানে টিপটপ এরকম খুঁজে গেলাম না, কিন্তু পড়াশোনার পক্ষে এই নির্যাম ঘর, ছোট্ট একটি লোকই ঢুকবে, একটি খাটি আছে, এরকম জায়গা মোটামুটি পছন্দ হলো। দেখে তাই খোলাখুলি বললাম যে আমি আরো দুই একটা দেখবো, দেখে মোটামুটি চিন্তা ভাবনা করে বাড়িতে মা আছে, দিদি আছে, তাদের সাথে কথাবার্তা বলে পরে আমি মেসটা ঠিক করবো কোন মেসটা যাবে। বলে ওকে বলে আসলাম, বলে আবার আর একটা মেসে গেছি, সেটা মনে হচ্ছে ভাগ্যশ্রী মেস গেলাম। তো ভদ্রমহিলা খুবই চালাক চতুর, তবে সব থেকে আমার দুঃখ লাগলো, চালাক চতুরও খোঁজ নেই, সে খদ্দের নেওয়ার জন্য বলবেই, ব্যবসাভিত্তিক মনোভিত্তিক যাদের বলতেই পারে। খালি সে পাশের আরেকটা মেস ছিল, ও এইটা হচ্ছে অনন্যা মেস, আর পাশের মেসটা হচ্ছে ভাগ্যশ্রী মেস। সে সবসময় ওর দোষারোপ করে যাচ্ছে, এই ওই মেসটা খারাপ, এটা ওটা। আমার খুব বিরক্তি লাগে। আমি বলছি তোমার গুণটা তুমি বলো ঠিক আছে, তুমি অন্যটা দোষারোপ করবে কেন? আমার মনের মধ্যে সেটাই খালি বারবার মনে হচ্ছে যে লোক হিসেবে ভালো, নিজের খুব মোজাইক করে ঘর দূর করেছে, ঠিক করে পয়সা করি আছে, ঠাকুরেরও ভক্তে খুব ফুল টুল দিচ্ছে। বলে আমি কোন ঠাকুরটা আপনি পুজো করেন? বলে আমি 33 কোটি যে ঠাকুর টাকুর আছে এদিকে পুজো করি। কাকেও হয় হ্যাঁ, সে কালী ভক্ত, আপনি লক্ষ্মীনারায়ণ ভক্ত আগে ছিলেন। যখন যাকে পায় তখন সেই সুযোগ। হ্যাঁ, এবং সেইখান থেকে সে যে একটা লাভ পাচ্ছে সংসারের প্রতি, এটাতেই তার হচ্ছে আরো আকৃষ্টতা বেশি, যা বোঝা যাচ্ছে। এখন সে বলছে সন্তোষী মায়ের এটা করার দরকার, নিয়ম নিষ্ঠতা না পারার জন্য হচ্ছে না, তবে এটাও আমি পরবর্তীকালে করবো, সন্তোষী মায়ের পুজোটা, সেরকম একটা চিন্তা ভাবনা আমার আছে। ঠিক আছে, করুন, আমি ক্ষতি গেছে। কিন্তু দেখলাম এ এখন কাজটাজগুলো পাচ্ছে, যেহেতু লোকজন আসছে, এই মেসে ভর্তি মেয়েরা থাকছে, সেই জন্য ঠাকুর দেবতার প্রতি একটা ভালো রকম বিশ্বাস আছে। কিন্তু সত্যিকার ওই যে একটা যে অপরের প্রতি নিন্দাবাদ, এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। যাকে আর বললাম আমার কি আছে, আমি শুনে তারপরে দেখলাম বেলা হয়ে গেছে, বলি আর পাশে মেসটা যেয়ে লাভ নেই, চল এবার সেই চক্রবর্তী মেসে যাই, যেখানে তো দিদি ছিল। বলে রেল লাইন পেরিয়ে সেই মেসটা গেল। সেখানে যাদের বাড়িতে রক্ষণাবেক্ষণ করতো ওদেরকে, সেই বাড়িটা দেখলাম কেউ নেই, কোথায় গেছে হয়তো। ইতিমধ্যে যে বাড়িটায় থাকতো সেই রুমটা যাচ্ছি, দেখে একটা ছেলে জানলা দিয়ে ডাকছে আসুন, বাড়ির কেউ হবে কি কেউ রিলেটিভ এসেছে এরকম। ঢুকতে গিয়ে দেখি সবই বেটা ছেলে। আরে এটা তো মেয়েদের মেস ছিল, এখন কি ছেলেদের মেস হয়েছে? বলে হ্যাঁ, এটা ছেলেদের মেস হয়ে গেছে। আমি তাহলে মেয়েরা সব বন্ধ হয়ে গেছে? বলে হ্যাঁ, মেয়েদের এখানে মেস আর নেই, মেয়েদের মেস ওই লাইনের পাশে প্রচুর মেস আছে, এখানে সব ছেলেদের মেস। আমি ও আচ্ছা ঠিক আছে। বলে ওকে তো বললাম মেয়েদের মেসে তো থাক, ও তো ছেলেদের মেস হয়ে গেছে, আর মেয়েদের তো প্রশ্নই আসেন, কোথাও বলার কোনো দরকার নেই। এবার চক্রবর্তী যারা দেখাশোনা করতে পাশের ঘরে ওদের আত্মীয়, বললাম এরা সব কোথায় গেছে? যত মেয়েটা থাকতো ওর একটা ভাব ফলাস হয়েছিল, একটা গেলাম একটা জানতে কি দেখতে একটা ইচ্ছে করে, মনটা সেরকম ছিল, সাদা ছিল, সহজ সরল ছিল। খুঁজলাম, বলছে ওরা তো এখানে নেই, সবজি যা চলে গেছে, বাড়িতে বেশি চলে গেছে, যাকে এরাও চলে গেছে, কেউ নেই। বল চল এবার অন্য কোথাও যাবি বল। বলে তারা আমাদের কলেজের যে মেয়েটা বলেছিল অনন্যা মেস, সেইখানে যাবো না, আশ্রিতা মেস সেইখানে যাবো। ঠিক আছে চল। বলে আবার সেই মেসটা গেল। এই ভদ্রমহিলা হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের যে টাইটেলটা বললো কোনোদিন এই টাইটেলটা আমার শোনা নেই। বললো 100 টাকা অগ্রিম দিতে হবে, যে টাকাটা কোনো সময় পাওয়া যাবে না, মানে ওই যে কি বলে সেলামি, অ্যাডভান্স না, সেলামি। হ্যাঁ, এগুলো কি কাটা যায় বলে না, মানে সেলামি দিতে হবে। এই গেল। এবার তারপরে বাকি জানিয়ে মোটামুটি সব একই, 270 টাকা মাসে লাগবে, খাওয়ার জন্য মিল যেরকম হবে সেই হিসাবে মিল চার্জ, মাসে 8 কেজি চাল দিতে হবে, বাকি সব নিয়ম কানুন প্রায় সবাই আছে। তারপরে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে ওই 800-900 থেকে 1000 টাকাই পড়বে। এখন বাইরে থাকতে গেলে যাওয়া হিসাব সেইভাবে পড়বে। আমি সবাইকেই যেমন বলেছি একেও তেমন বললাম যে ঠিক আছে, আমি ভাবনা চিন্তা করে আপনাকে জানাবো। তো ওকে যে মেয়েটি বলেছিল মিষ্টি নিয়ে যাবে, সে বাড়ি গেছে, সে নাই। তো মেয়েটা ভালো, মানে মোটামুটি একটা গ্রাম্য পরিবেশের মধ্যেই। ওর পছন্দ হতো, যেহেতু ওর একটি মনের মতো মেয়ে আছে, আর আমারও দিক দিয়ে আমারও মোটামুটি পরিবেশটা দেখে আমারও এটা পছন্দ হয়েছে, অপছন্দ কিছু নেই। দেখলাম যে না, চলতে পারে, গ্রামের মধ্যে ভালোই আছে, চলতে পারে। আর মানে 3-4 জন শিক্ষকের মেয়েও আছে ওখানে। আমি দেখলাম যাক তাহলে ভালোই, সেরকমই চিন্তা ভাবনা করে ওখানে বললাম। বলি ঠিক আছে। আর তাইকেও বললাম যে আমি বাড়িতে একটা আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেবো কতদিনের মধ্যে কি করে, ফোন নাম্বার টাম্বার নিয়ে আসলাম। তবে দেখলাম 3টে জায়গায় গেলাম, 3টে জায়গায় মোটামুটি মেয়েরাই সব কর্তা। এখন সব সময় তো ছেলেরা থাকবে না। এই বাড়িতে ভদ্রলোক ছিলেন, রেলে কাজ করতে রিটায়ার হয়ে গেছে, কিন্তু মেয়েই হচ্ছে কর্তা।
আর সব থেকে যেটা খারাপ লাগলো, এই যে ভদ্রমহিলা চটপটে বলেছিলাম, এই 2 নম্বর যে মেসটি, ওই যেটা দেখেছিলাম অনন্যাই মানুষের নামটি, ওর আচরণটা যেরকম হওয়া উচিত ছিল সেরকম না। পাশে আমার মেয়ে বসে আছে, মেয়ে যেহেতু আমার মেয়ে বসে আছে, সেখানে কথাবার্তার মধ্যে একটু আমাদের সামঞ্জস্যময় কথাবার্তা হবে। বাবা মেয়ে আছে, আপনি একটা কথা বলছেন, সে সেখানে এটা ওটা নানা রকম কথাবার্তা, যেটা সাধারণ মেয়ে বাবার সামনে হাঁটা উচিত না। একটা সতর্ক করার দরকার আছে যে মেয়ে থাকলে এরকম রাস্তাঘাটে ছেলেরা আছে, এটা আছে ওটা আছে, না অঘটন করতে পারে, সেরকম ভাষার মধ্যে দিয়ে প্রকাশ থাকবে। কিন্তু সে এমন কথাগুলো ভাষা বলতে চাইছে, কিন্তু এই চিন্তাটা ঠিক স্বচ্ছ না। মেস চালাচ্ছে, মোজাইক বাড়ি করেছে, সব কিছু করেছে, বড় লোকের মেয়েরা আছে বাড়িতে, দেখতে পাচ্ছি, ঠিক আছে। 1 নম্বর অপবাদ দিচ্ছে অন্য লোকে, আর 2 নম্বর এইসব কি করা, তা আমি মেয়ে আমার সামনে আছে, ও সেইভাবে কথাগুলো বলবে, তার একটা সুষ্ঠু কথা থাকে, যাকে জন্য ওর মনে আমার ধরেনি। আর দেখলাম শেষ পর্যন্ত মেয়েরও যখন এটা পছন্দ, মোটামুটি ওইটা পছন্দ হয়েছে, ওর মায়ের সাথে এখন আলোচনা করিনি, সেটা আলোচনা ঠিকঠাক করে আলোচনা না করলেও মোটামুটি ওদের পছন্দ, এখন। আর আমাদেরও আচরণে খারাপ লাগছে। এইটি দেখার পর তবে আমার মেয়ের মনটি ঘুরেছে। এই যে সকালটা তাকে বললাম, আরে সিঙ্গাড়া খাবি, তো দেরি হবে, সিঙ্গাড়া খাবি, 10টার পর টিউশনই পড়বে, 12টা 12:30 টিউশনই শেষ হবে, তারপর বাড়ি আসতে 2টো 2:30টা বাজবে, তারপর ভাত খাবে, সে ঘরে 1 গ্লাস শরবত খেয়ে গেল না। তাকে রাস্তা বললাম মুড়ি খা, আমার কাছে মুড়ি আর হচ্ছে গজা ছিল, বলে মুড়ি খা, সে মুড়ি খেলো না। তাকে বললাম তাহলে সিঙ্গাড়া চল, দুজনে সিঙ্গাড়া খাই, সিঙ্গাড়া খেলো না। আমি তো রাগে একরকম, মনের দুঃখে একরকম, আমিও কিছু খেলাম না। তারপর শেষে দেখলাম মনটি যখন ভালো হয়েছে, বলি তাহলে তুই রেখে দিই, আমি মুড়ি ছিল আমার কাছে, একটা খাস্তা গজা খেয়ে দিলাম, আর হচ্ছে বলতে তখন খাস্তা গজা আর নিমকিটি নিল, ওই যে যেহেতু মনটি ভালো হয়েছে, যাকে তারপরে এবার তো চলে আসলাম। হ্যাঁ, মাটি ওর ক্ষণে গা, যখন যখন তখন কি সমস্যা, সেই জন্যই সেটা কথা বলছি। এইবার ওর মায়ের কথা বলি, এই এখন আসবো, বেলা হয়েছে, ঘুম থেকে উঠেই বলি, যা লাউ গাছগুলো খুব ঘাস টাস হয়েছে, একটু পরিষ্কার করে দেয়, এই যে সময়টা আছে তারপর একটু ঘুরে আসবো, এখন বাড়িতে আছি, অন্য সময় কলেজ ঘুরে গেলে হবে না, বলে লাউ গাছগুলো পরিষ্কার করে এসে আসে। এবার ও টাকা চেয়েছিল আমাকে, যে এই মাসে যা মাইনে পেয়ে আমাকে দেবে, আমি সব খরচ করবো, আমাকে বলেছে। আমি বললাম ঠিক আছে তুই করবে। এইবার দাদাদের জলের সব টাকা আমার জমা, যে জমিদার সব ফসল পেয়েছে, ধান টান পেয়েছে, সেই ধানের জমাগুলো আমাকে দিয়ে গেছে। এবার সব তো খরচ হয়ে গেছে একটা পয়সা। আগের মাসে সাথীকে দিয়েছি 1200 টাকা, এখন 3 সপ্তাহ টাকা পেয়েছি দিতে হবে। পিকুকে দিয়েছি 500 টাকা। এইবার পিকুর হচ্ছে এই কালকে যে যাবো, এখন যাওয়া হয়নি, কালকে পরশু যাবো, তাতে 800 টাকা তার মেসের টাকা নিয়ে যেতে হবে। এবার মাতুম এসে গেলে 4 টাকা দিতে হবে। শান্তি মাইজার থেকে আপনার টাকা থেকে 1500 টাকা আমার কাছে পড়ে খরচ হয়ে গেছে, সেই টাকা দিতে হবে। এদের দাদাদের দাদা হচ্ছে ধানের টাকা দিতে হবে। সুতরাং সেই টাকাগুলো তো আমাকে দেখে তারপর কিছু টাকা নিশ্চয়ই দেবো, আমি তো দিই না কেন। সে এই যে তাকে টাকাটা দেওয়া হয়নি, সে মুখ বেঁকিয়ে বসে রইল সেই বিকাল 8টার সময়। আমি বলি তোমরা হয়েছ ভালো, বিকালা মেয়ে রাগ করে আর সন্ধ্যেবেলায় বউ রাগ করে, তোমাদের কালকে আমি চলবো, আমার যে কিভাবে সংসার চালাচ্ছি আমি, সত্যি ভগবান ছাড়া কেউ জানে না। এখন এই অবস্থায় আপনার তো শরীর খারাপ, আগে তো দুঃখের কষ্ট কথা আমার জানাতাম, এখন তো এই অবস্থা আমার কিভাবে চলা উচিত আপনি আমাকে একটু সাজেশন দিন। না হয়তো আমার বেঁচে টাকাই তুলতাম এদের দিকে নিয়ে চলা, প্রতি পদে পদে যদি এইভাবে চলতে হয়, আগে তো আমি সাজেশন নিতাম। আমি তাহলে কীভাবে চলবো বলুন তো, কোথায় কোথায় যদি রাগ করে অবুঝ হয়। মোটামুটি এখন তোমাকে নিজের পায়ে ভর দিয়ে চলতে হবে, ওদের মতে চলতে গেলেই তাদের সব ভেঙে যাবে। আর নিজের পায়ে ভর দিয়ে চলতে গেলে তো ঝগড়া ঝগড়া না করে ও যে যা বলছে বললে শুনে রেখে দিয়ে চলতে হবে। না নিন্দিব, না বন্দিব, না যাইব পার, নির্মল বসাতে না করিব। নিন্দা মন্দা ওদের গেয়ে কাজ নেই, আর এ করেও কাজ নেই, তুমি নিজের সতর্কতায় চলতে হবে, এইটাই হচ্ছে মেন। এবার আর একটা কথা, অসুখ বিসুখ গেল নিজেই বলছে, মাঝে মাঝে যখন মেজাজটা ভালো থাকে, এত টাকা খরচ হয়ে গেছে, 50 টাকা কখন বলছে, কখনো চলে যাবে বলছে, আমি আর কিছুই বলি না। আমি একদিনও যে এত তোমার পিছনে খরচ হচ্ছে বলিনি, বললেই জানি ঝামেলা আছে, আমি একদিনও বলি। আমি এইটা নিয়ে একবার সম্পূর্ণ চুপচাপ, যে কত টাকা খরচ হয়েছে কিছু। আমাকে তো কোনোদিন গয়না টয়না দিলে নি, এবার আমাকে কিছু গয়না টয়না দিতে হবে। আমি বলছি দেখো, 2টো মেয়ে এখনো মাথার করে, তুমি সাথীর গয়না করো ঠিক আছে, কিন্তু তুমি যদি এখন তোমার গয়না করো তাহলে মুশকিল। তবুও তো একটা, এই কিছুদিন আগে একটা হার করেছি, কলেজ যখন এই টাকা এরিয়ার টাকাটা পেয়েছিলাম, একটা হার করে দিয়েছি। এবার কিছু করে জানি আমার এই হাতে করেছিল, হাতে কিছু নেই, আমার আংটি করতে হবে। আমি বলি দেখো, এখন মেয়েরা মাথার উপর তুমি সেইটা কথা ভাববে, যে সাথে জিনিসগুলো একটা করে একটা গড়াতে আরম্ভ করি, সেই নাম ভেবে এইসব কথা একটু সমস্যা। না ভালো, তার মানে এই নয় আমরা নিজেরা আবার যদি ভোগ্য বস্তুর মধ্যে আরো লিপ্ত হই, তাহলেই তো মাথা খারাপ। যেটা সঙ্গে যাবেনি
এই দেখুন না, আচ্ছা বাথরুম পায়খানা তো ছোটখাটো আছে, একদম নেই তা না, আছে কোন রকম কাজে চলে যায়। এইবার সে বলছে দেবীর কাছে আসবে, বলে আমি দেবীর কাছে থাকবো, আমি বলে ফিরে থাকবো, কোন ডাক্তারকে দেখার সুবিধে, ঘরেও লোকজন পাওয়া যাচ্ছে না, খুব সমস্যা। আমাকে সকালে কোনোদিন থালা বাসনও মেজে দিতে হয়, জল তো তুলে দিতেই হয়। আমি এইসব তুলে দিয়ে কাজ গুছিয়ে যাই, মাঠে তো ভোরবেলাতে পড়তে চলে যায়, কীভাবে হবে? মাঠে যদি পড়তে না যায় জলগুলো তুলে দিই, অর্ধেক দিন তো রাত, এগুলো তুলে দিয়ে যাই। সেই জন্যে ওখানে লোকের পাওয়া খুব মুশকিল। না একবারে একটা ঘরের জন্য কে কাজ করবে, এরকম পাওয়া খুব মুশকিল আছে। সেই জন্য এখন এই অবস্থা। তখন দেবী বলেছিল যে তাহলে মা না আমার কাছে থাকবে, আমি বললাম ঠিক আছে তাহলে চলে আসো। এবার তুমি যদি সেখানে চলে আসবে তাহলে তাড়াহুড়ো করে সামনে বর্ষা নামছে, এখন এতগুলো ঝামেলা আমি জড়িয়ে গেছি একটার পর একটা, তাকে এখনই বাথরুম করতে হবে। কি হবে এখন, মেয়েরা তো বাইরে এই এক নাচুমন্ডা যুক্তি, এর কোনো মানে আজকে বাথরুম করবে, তুমি থাকো তার বাথরুম করে, কি শীতটা আসুক পুজোর সময় করবো, বৃষ্টির নামতে নারকেল ধরে করবে করে করে করা হলো, বাথরুম খালি করবে করে করছে, সেটা জলের পাম্প কিনবো। আচ্ছা, ওটা যদিও করো তুমি কি পজিশনে করবে ভাবছো? আমার ইচ্ছা হচ্ছে আর ঘর একদম বাড়ানোর ইচ্ছা নেই। না বাড়াবে নি, তাহলে বাথরুমটা কি পজিশনে? আমি চাইছি বাথরুমটা ওই যেখানে আমার ভাড়াটা রান্না করতো, আমরা যে আপনি যে ঘরটা ঘুমন হ্যাঁ, ওর উত্তর দেড় ঘরটা ওখানটা মোটামুটি ওরা রান্না টান্না করতো, ওইখানটাই বাথরুম যদি করে নিই, ওইটাই সেইটা আমিও ঠিক আছে, আমার মত আছে। ওই ঘরের সাথে টান হয়ে গেল আর দোতলা পর্যন্ত উঠে গেল, দোতলা তো আমি আমার মত আছে, ওইটা ঠিক আছে যদি করো, তা ওই পজিশনটা করো, তাহলে তো ওইখানে। আর যদি পায়খানা যেমন চেম্বার আছে ওইটার সময় পাইপ যোগ করে দেবে, ওইটা কি বাইরে একটা অ্যাটাচ করে। আর এখন তো ওই যে আর্য সমাজ আর এইসবগুলোই খুব কম দামেতে বাথরুম পায়খানা হয়ে যাচ্ছে। মানে পেছনটা জায়গা অনেকটাও আছে, যেটা অসুবিধা কারো হবে না। তোমার ওই সামনের দিকটা যা জায়গা আছে, সব দিকেই জায়গা আছে, সামনের দিকেও জায়গা আছে, কোনো অসুবিধা করে না। মানে পরের জায়গা যেটা ঝামেলা সেটা কোনো কাজ হবে না। হবে না, তাহলে তুমি ওইটা করে নেবে। ওদের আর যাই মত হোক না কেন, ওটা করতেই হবে, কেন ওগুলো শর্ট হয়ে গেছে, ওইটা শর্টের মধ্যে অসুবিধা। শর্ট তার সাথে যেটা প্রবলেম, ওই ইদানিং সমস্যাটা বেড়ে গেছে। শর্টটা তো যখন থেকে ঘর করছি তখন থেকেই ছিল, এখন সমস্যাটা ওই যে ছিল, ওই যে গণনপণ করিয়েছে ও বলার পরে এটা বেশি হয়ে গেছে। ও বলছে এই শরীর খারাপের মূলে হচ্ছে এই পায়খানা তুমি ওদিকে করেছো, সেই জন্য এই সমস্যাটা হয়েছে। ওটা কোনো তবে এখন যেহেতু অসুবিধা হয়েছে মনের মধ্যে ধরেছে যে এই জন্যই আমার এরকম অসুবিধা। আচ্ছা, সে যাই হোক, ওটা ওদিক দিয়ে একটা করতে হবে, ওটা করার প্ল্যানটা বরং না সেটা ভালো, তবে এখন এইটা করতে হবে, ওদের মতে চলুন, তবে হুঁ হা দিয়ে যাবে। হুঁ হাটা না দিলে মুশকিল আছে। বাথরুমটা ওদিকটা করতে হবে, এটা মনে না না দরকার নেই, ও যা থাকে থাকে দেখা যাবে, কেউ না থাকলে ও নিজে ও গ্যাসের দ্বারা যেটুকু দরকার অর্ধেক দিন খায় অর্ধেক দিন খায় না, এসে হয়তো কোনো সময় পরে খেয়ে ওই মেসে দিয়ে দাও, সেই ঘরেই যখন এরকম অবস্থা থাকে তার থেকে ও অশান্তির যা হবে। বাইরে বরং তাদের নিজের বন্ধু বান্ধবের মধ্যে ভালো থাকে। তবে পড়াশোনার ঝুঁকটা আছে, নেই কেন, এটা ঠিক কথা, পড়াশোনার ঝুঁকটা আছে। যাক, এখন তো একটা বছর দুটো বছর, এখন 2 বছর, এখন 2 বছর। হ্যাঁ, বাংলা অনার্স আছে এখন তো পাস কোর্স আর অনার্স সবই তো 3 বছর হয়ে গেছে। সব 3 বছর হয়ে গেছে, সব 3 বছর। সাথী নিয়ে নেই যায়। হ্যাঁ, এই তো তার পরীক্ষার সময় আসছে। যার জন্যই ভেলোর যাওয়ার সমস্যাটা, এইসবের জন্যই আমি তো খুব চিন্তায় না, আমি কোন দিকে সামাল দেবো, যেটা পঞ্চায়েতকে বলেছিলাম তখন এই সংসারে এই অবস্থা, সাথীর পরীক্ষার সামনে আমার কলেজে না অত নিয়ে মাথায় দিয়ে যাওয়া যায়, সেই তখন ঝামেলা ছিল। যাকে এখন তো পড়াশোনা তো আসে না, সাথে এখন তো ইউনিভার্সিটিতে পড়ছে, পরীক্ষা